আসসালামু আলাইকুম। আমরা আজকে খুব মর্মান্তিক কিছু ঘটনার বর্ণনা আপনাদেরকে শোনাবো। আমার সাথে ভুক্তভোগী রয়েছেন বেশ কয়েকজন, যাদের পরিবারের মানুষরা সেই শেখ হাসিনা সরকারের সময় থেকে ভারতীয় যে আগ্রাসন, ভারতীয় যে জঙ্গিবাদের ন্যারেটিভ এই দেশে প্রতিষ্ঠিত করা হয়েছিল, সেই কথিত জঙ্গিবাদের শিকার হয়ে তারপরে তারা সকলেই জেলে আছেন। তাদের পরিবারের অবস্থা এখন একদম অর্থনৈতিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে তাদের পরিবারগুলো ধ্বংস হয়ে গিয়েছে। আমরা 5ই আগস্ট বাংলাদেশের যে স্বাধীনতা, সেই স্বাধীনতার পরে অনেক মানুষের কোটি কোটি হাজার কোটি টাকার মালিক হয়েছেন, অনেক মানুষ পলাতক অবস্থা থেকে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন। কিন্তু যে মানুষগুলো রক্তে এই 15 বছরের দুঃশাসন শেখ হাসিনা সেখান থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন, সেই মানুষগুলোর রক্তের কথা আমরা ভুলে গিয়েছি, সেই রক্তের সাথে আমরা বেইমানি করেছি। তো আমি বিভিন্ন সময় এই আলেমদের বিষয়গুলো নিয়ে কথা বলেছি, বিশেষ করে ডক্টর ইউনূসের সময়ে বারবারই আমরা তাদের মুক্তির কথা বলেছি, তাদেরকে ইউনূস সরকার ছেড়ে দেখ সেটা চেয়েছি। কিন্তু আপনাদেরকে খুব কষ্ট নিয়ে কথাগুলো বলি আজকে। ডক্টর ইউনূসের সরকার আমাদের সাথে এক ধরনের প্রতারণা করে গিয়েছেন। আমেরিকান এম্বাসি থেকে শুরু করে পশ্চিমা বিভিন্ন দূতাবাস, তাদেরকে গেল 15 বছরে বোঝানো হয়েছে যে এই দেশে ব্যাপক জঙ্গিবাদ আছে, ব্যাপক মানুষজন জঙ্গিবাদের সাথে জড়িত, এবং তাদেরকে বিভিন্ন নাটক সাজিয়ে যেভাবে আটক করা হয়েছে সেগুলো টাইম টু টাইম এই দূতাবাসগুলোকে জানানো হয়েছে। কিন্তু ডক্টর ইউনূসের সরকার তারা বরং পশ্চিমা দূতাবাসগুলোকে এই মেসেজ দিয়েছে যে এই দেশে জঙ্গিবাদ উত্থানের একটা সুযোগ আছে, এটা বলা হয়েছে। এবং আগের ঘটনাগুলিও সব যে যাদেরকে জঙ্গি মামলায় আটক করা হয়েছে তারাও জঙ্গিবাদের সাথে জড়িত, এটাই ডক্টর ইউনূস প্রতিষ্ঠিত করে দিয়ে গেছে। যে কারণে আমি বিশেষ করে অনেকগুলো মামলার বিষয়ে জানি, অনেকগুলো মুক্তির সাথেও মানে তাদের জামিনের ব্যাপারেও আমার কিছু অবদান রাখার সুযোগ হয়েছিল। এখানে আমাদের সাথে নুরুল ইসলাম ভাই আছেন, তিনি অনেক পরিশ্রম করেছেন, এখনো পরিশ্রম করছেন তিনি। তো ওই সময় আমরা বারবার একটা জিনিস দেখেছি, সেটা আইজি প্রিজন বলেন বা ওই পুলিশের ওই সংস্থা বলেন কিংবা আইনজীবী বলেন অথবা বিচারক বলেন, সবার সাথে কথা বললে একটা জিনিস আমরা শুনেছি যে শুধু আমেরিকান দূতাবাস থেকে তাদেরকে এই করা হয় যে এ কেন জামিন পেলো, এ কেন জামিন পেলো, এর এটা কেন শুনানি হচ্ছে, এগুলো নিয়ে থ্রেট করা হয়। এখন আমেরিকান দূতাবাস একটা বাংলাদেশে কি, তারা তো তাদের নিজস্ব কোনো ফোর্স নাই, তারা সেখানে বাংলাদেশিদের হয়ে তারপর চিন্তা, বাংলাদেশের পত্র পত্রিকা দেখে শেখ হাসিনা 15 বছর তাদেরকে যা শিখিয়েছে সেটাই, তখন ইউনূসের যে সরকার ছিল তারা যেটা জানতো, তারা যেটা বলতো, তারা সেটাই শুনতো। সো তারা প্যাসিভ হইতে এইসব তথ্যগুলো কালেক্ট করতো, কালেক্ট করে তারা বুঝেছে যে এই দেশে বোধহয় এখনো আসলে যেই জঙ্গি হামলাগুলো হয়েছে এগুলো বোধহয় সত্যি কথা। এবং এটা ডক্টর ইউনূস তাদেরকে বুঝায় নাই, না বোঝানোর কারণেই যারা জামিন দিতেন, যারা জামিনের এই পুরো প্রসিডিউরটার সাথে সম্পৃক্ত ছিলেন, তারা ভয় পেতেন। কারণ তাদেরকে পার্সোনালি ডেকে ডেকে জিজ্ঞেস করা হতো, তুমি একে কেন করা হলো, একে জামিন দেওয়া হলো কেন, এর শুনানি হচ্ছে কেন, এই কাজগুলো হয়েছে। তারপরও প্রাক্তন অ্যাটর্নি জেনারেল, বর্তমান আইনমন্ত্রী, আইজি প্রিজন, কারাগারের বেশ কয়েকজন জেলার আইনজীবী, বিচারক, সবাইকে ধন্যবাদ যে আমি গেল 1.5 বছরে তাদের অনেক সহায়তা পেয়েছি, এটা অস্বীকার করা কিছু নাই। বাট সার্বিকভাবে সরকারের সহায়তাটা এখানে নগণ্য ছিল। আমাদের সাথে একজন আছেন, আমার মনে হয় একজন করে পরিচয় করে আলোচনায় যাই। প্রথমে আমি ওই যে হুমায়ুন আহমেদ, নাস্তিক বলা এদেরকে ঠিক না, এরা হচ্ছে ইসলাম বিদ্বেষী, এই ভারতীয় প্রোডাক্ট, যে কিনা সবসময় ইসলামকে নিয়ে কটাক্ষ করে ইসলামের বিরুদ্ধে কথাবার্তা বলতো, এবং ধর্ম অবমাননার মামলা যদি তার বিরুদ্ধে হয় কয়েক কোটি করা যাবে। তার হত্যাকাণ্ডের পর, তার মৃত্যুর পর প্রধান আসামি করে যার নাম করা হয়েছে, যাকে প্রধান আসামি করা হয়েছিল মিজানুর রহমান মিনহাজ, তিনার মেয়ে জামাই আমাদের সাথে আছেন, মোহাম্মদ লিমন। লিমন ভাই, আমি আপনার কাছে শুরুতেই জানতে চাই যে তিনি কত বছর জেলে আছেন এবং এই মামলার কি অবস্থা, খুঁটিনাটি আমাদেরকে জানান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ শায়েখ এবং ইলিয়াস ভাইকে এখন পর্যন্ত আমাদের মাজলুমদের পক্ষে এই লড়াই চালিয়ে যাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ধন্যবাদ। আজকে আমি আলোচিত অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক এবং লেখক কথা সাহিত্যিক হুমায়ুন আজাদের হত্যা মামলার ব্যাপারে কিছু অপ্রকাশিত সত্য ইনশাআল্লাহ প্রকাশ করার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমত এই মামলার তথাকথিত অন্যতম প্রধান আসামি যাকে করা হয় মিজানুর রহমান মিনহাজ, তিনি সম্পর্কে আমার শ্বশুর হন। তাকে কিভাবে মামলায় ফাঁসানো হয় এবং কোন রকমের সাক্ষ্য প্রমাণ এর বাহিরে গিয়ে তাকে কিভাবে করে প্রায় 16 বছর কারাবন্দী করে রেখে অন্যায়ভাবে পরবর্তীতে 2022 সালের 13 এপ্রিল তাকে ফাঁসির রায় শোনানো হয় এবং আজ 2026 সাল পর্যন্ত প্রায় 20 বছর তিনি কারাগারে ফাঁসির রায় শুনে মৃত্যুর দিন গুনতেছেন, এবং তার পরিবারের কি অবস্থা এবং বর্তমানে তার কি অবস্থা এই বিষয়ে ইনশাআল্লাহ কিছু কথা বলার চেষ্টা করবো। আমরা যদি একটু ঘটনায় চলে যাই, একটু ফ্ল্যাশব্যাকে চলে যাই। 2004 সালের 27শে ফেব্রুয়ারি 21 বইমেলা থেকে যখন অধ্যাপক হুমায়ুন আজাদ সাহেব বাসায় ফিরতেছিলেন, তখন অজ্ঞাতনামা কিছু ব্যক্তিদের দ্বারা তিনি আঘাতপ্রাপ্ত হন এবং পরবর্তীতে তাকে সিএমএইচ হাসপাতালে নিয়ে গিয়ে তাকে চিকিৎসা করা হয়। সো ঘটনার পরবর্তী সময় ঘটনার যিনি প্রথম আইও তথা ইনভেস্টিগেশন অফিসার ছিলেন, তিনি তৎকালীন সময় ঘটনাস্থল থেকে সাক্ষ্য প্রমাণ এবং হুমায়ুন আজাদ সাহেবের স্টেটমেন্ট গ্রহণ করেন এবং পরবর্তীতে ম্যাজিস্ট্রেট কোর্টে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। প্রথমত তার মামলাটা হয় হত্যা চেষ্টা মামলা, এবং নাটকীয়ভাবে 7 বছর পরে যখন এই মামলার নতুন আইও তথা দ্বিতীয় ইনভেস্টিগেশন অফিসার চলে আসে,
সে এই মামলাটাকে নাটকীয়ভাবে হত্যা প্রচেষ্টা মামলাটাকে হত্যা মামলায় রূপান্তর করে এবং পরবর্তীতে একটি সম্পূরক চার্জশিট দাখিল করে। এবং এখানে দেখা যায় যে এই মামলার ভিতরে অজস্র গ্যাপ থাকা সত্ত্বেও, গ্রাউন্ড ক্লিয়ারেন্স পরিপূর্ণ না থাকা সত্ত্বেও এই মামলাতে প্রায় 16 থেকে 17 বছর পরে, যেখানে নিরপরাধ একজন ব্যক্তি, তাকে পরিপূর্ণ অন্যায়ভাবে 17 বছর জেলে আটকে রাখা হয়েছে। 17 বছর জেলে আটকে রাখার পরও মামলার এত গ্রাউন্ড আমাদের পক্ষে থাকা সত্ত্বেও তাকে ফাঁসির দণ্ডাদেশ প্রদান করে। সো মামলার যে কয়েকটা পয়েন্ট আছে যেগুলো আমাদের পক্ষে স্পষ্ট প্রমাণ করে যে আমার আসামি বা তথাকথিত আসামি তিনি নির্দোষ, তার দু একটা বিষয় উল্লেখ করতে চাই। প্রথমত বিষয় হচ্ছে যখন ম্যাজিস্ট্রেট স্টেটমেন্ট গ্রহণ করেন, সর্বপ্রথম স্টেটমেন্ট গ্রহণ করেন হুমায়ুন আজাদ সাহেবের। তিনি যখন আঘাতপ্রাপ্ত হন, পরবর্তীতে যখন ম্যাজিস্ট্রেট তার কাছ থেকে স্টেটমেন্ট গ্রহণ করেন, তখন হুমায়ুন আজাদ সাহেব তিনি নিজের মুখে যে স্টেটমেন্ট দিয়েছিলেন, দুটো কথা তিনি উল্লেখ করেছিলেন। প্রথম বিষয়টা বলছিলেন যে যাকে তিনি আঘাতকারী হিসেবে আইডেন্টিফাই করছেন, তার বয়সের ব্যাপারে তিনি বলেছিলেন তিনি হুমায়ুন আজাদ সাহেবের থেকে বয়সে 1 বছরের বড় হবেন, তথা 2004 সালে হুমায়ুন আজাদ সাহেবের বয়স ছিল 50 বছর। তো সেই ক্ষেত্রে ওই বিবেচনায় আসামির বয়স হওয়ার কথা 50, 51 বা 52, অ্যারাউন্ড এই রেঞ্জটার মধ্যে। কিন্তু আশ্চর্যজনক ভাবে আমার শ্বশুরের বয়স 2004 সালে ছিল মাত্র 28 বছর, এবং তার দ্বিতীয় স্টেটমেন্ট ছিল, হুমায়ুন আজাদ সাহেবের দ্বিতীয় স্টেটমেন্ট ছিল যে যিনি তাকে আঘাত করেছেন সেই আঘাতকারী ব্যক্তির মাথায় টাক ছিল। সো তৎকালীন সময় তো ভালো কথা, এখন পর্যন্ত এই বয়সে প্রায় 20 বছর কারাগারে থাকা সত্ত্বেও তার মাথায় তো টাক তো দূরের কথা, তার মাথায় আলহামদুলিল্লাহ খুব ভালো পরিমাণেরই চুল আছে। সো এই সুস্পষ্ট সাক্ষ্য প্রমাণের ভিত্তি থাকা সত্ত্বেও এখানে অন্যায়ভাবে 2004 সালের এই ঘটনাকে কেন্দ্র করে 2006 সালের অগাস্ট মাসে আমার শ্বশুর এবং আমার শাশুড়িকে চিটাগাঙের একটি বাসা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়, এবং তৎকালীন সময় আমার শাশুড়ি প্রায় 6 মাসের অন্তঃসত্ত্বাও ছিলেন। এই অবস্থায় তাদেরকে যে কোনো ধরনের সাক্ষ্য প্রমাণ ছাড়া তাদেরকে গ্রেফতার করা হয়। পরবর্তী যে পয়েন্টটা ছিল, আমরা জানি যে আল্লামা সাঈদী সাহেব, তার ব্যাপারে আওয়ামী রেজিমের খুব একটা বড় একটা ক্ষোভ বা বিদ্বেষ ছিল। তাকে যে কোনো ভাবে হোক না কেন তাকে ফাঁসিয়ে তাকে ডাউন প্লে করা আওয়ামী রেজিমের অন্যতম একটা বড় একটা উদ্দেশ্য ছিল। তো সাঈদী সাহেব তিনি তার পূর্বে হুমায়ুন আজাদ সাহেব জীবিত থাকা অবস্থায় তিনি তার ব্যাপারে কিছু ভিন্ন রকমের মন্তব্য করেছিলেন, কটু মন্তব্য করেছিলেন। তো এই মন্তব্যকে সামনে রেখে মূলত এটাকে পুঁজি করার চেষ্টা করে তৎকালীন সময় আমার শ্বশুরের উপরে তার অকথ্য নির্যাতন করেন এবং তাকে বলেন যে যেভাবে হোক না কেন তোমার মুখ থেকে সাঈদী সাহেবের কথা বের হতে হবে, যে এই মামলায় যে কোনো ভাবে তাকে ইনভলভ করতে হবে, হয়তো সে নির্দেশদাতা, ইন্ধনদাতা, বা সে তোমাদেরকে পাঠিয়েছে বা এরকম কিছু একটা। বাদ বাকি তারা যখন এই পরিপূর্ণ অকথ্য নির্যাতনের পরেও এই তাদের মুখ থেকে এই কথা বের করতে তারা যখন ব্যর্থ হয়, তারা তখন পরবর্তী স্টেপ তারা নেওয়া শুরু করে। মামলার তৃতীয় যে অবস্থা, যেটা আমরা বুঝতে পারি যে হুমায়ুন আজাদ সাহেব যখন আঘাতপ্রাপ্ত হন 2004 সালে, সে সর্বপ্রথম চিকিৎসা নেন ঢাকা TMH হসপিটালে চিকিৎসা নেওয়ার পরে সে উন্নত চিকিৎসার জন্য সে চলে যায় দেশের বাইরে, তথা সে থাইল্যান্ডে চলে যায়। থাইল্যান্ডে চিকিৎসা নিয়ে পরিপূর্ণ সুস্থ হয়ে তিনি বাংলাদেশে ফেরত আসেন, এবং এই ঘটনার 6 মাস পরে জার্মানির পেন ইন্টারন্যাশনালের ইনভাইটেশনে স্কলারশিপের জন্য তিনি সেখানে চলে যান। আমরা জানি যে আসলে একটা মানুষ যদি স্টেবল না হয়, সে যদি ফিজিক্যালি মেডিকেলি স্টেবল না হয়, তাকে স্কলারশিপের জন্য আসলে ইনভাইটেশন বা স্কলারশিপের জন্য তাকে সাধারণভাবে নেওয়া হয়। তো তার কন্ডিশন যদি স্টেবল না থাকতো, তিনি যদি সুস্থ না হতেন, পরিপূর্ণ সুস্থ না থাকতো, তাকে কখনোই এখানে ইনভাইটেশন স্কলারশিপের জন্য নেওয়া হতো না। সে পরবর্তীতে 6 মাস পরে পেন ইন্টারন্যাশনালের ইনভাইটেশনে সে ওখানে যায়, এবং ওখানে যাওয়ার পরে মূলত তার যে বরাদ্দকৃত অ্যাপার্টমেন্ট ছিল, সেই অ্যাপার্টমেন্টের ভিতর থেকে তার মৃতদেহ জার্মান পুলিশ সেই দরজা ভেঙে তারপরে তার মৃতদেহ সেখান থেকে উদ্ধার করে। তো এখানে আরেকটা বিষয়, যে তার মৃত্যুর পরপরই বিভিন্ন মিডিয়া পত্রিকা এই বিষয়টা স্পষ্ট করে প্রকাশ করেছে যে আসলে মূলত তার মৃত্যুর যে কারণটা, সেই কারণ হিসেবে তারা উল্লেখ করেছে যে অতিরিক্ত ভট্টা বা মদ্যপান করার কারণে মূলত তার মৃত্যু হয়েছে। তো অতিরিক্ত মদ্যপান করার কারণে যে তার মৃত্যু হয়েছে, এই ক্ষেত্রে তৎকালীন সময় জার্মানির যে 2জন ডাক্তার ছিল, সেই 2জন ডাক্তারের ব্যাপারে আমরা যখন আমাদের আসামিদের বিপক্ষে যখন কেস দেওয়া হয়, ফাইল করা হয়, আমরা তখন এতটুকু বলেছিলাম যে জার্মানির এই 2জন ডাক্তারকে বাংলাদেশে হাজির করা হোক। ইভেন যদি হাজির করা সরকার পক্ষে সম্ভব না হয়, আমরা আসামি পক্ষের খরচে আমরা ডাক্তারদেরকে নিয়ে আসবো, তারপর আপনারা এই ব্যবস্থা করেন, ডাক্তারদেরকে হাজির করা হোক এবং এদের কাছ থেকে সরাসরি সাক্ষ্য গ্রহণ করা হোক। কিন্তু সরকার পক্ষে আইনজীবী এই বিষয়টাকে কোনোভাবে এড়িয়ে যান, এবং বিজ্ঞ আদালত এই বিষয়টাকে গ্রহণ করেন না। এবং তারা যে দূতাবাস থেকে যে অটোপসিটা আনছিল এই ইস্যুর ব্যাপারে, সেই অটোপসির ব্যাপারে, দোভাষীর ব্যাপারে আমরা বলেছিলাম আমাদের উকিলের মাধ্যমে, কিন্তু তারা এটাকেও ক্যান্সেল করে দিয়েছে। সো এত গ্রাউন্ড আমাদের পক্ষে থাকা সত্ত্বেও, যখন বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট, এবং তাদের আদালতের সামনে আমরা বিষয়গুলো স্পষ্ট করেছি, স্পষ্ট করা সত্ত্বেও 2022 সালের 13 এপ্রিল বিচারক আল মামুন, এবং বিচারক আল মামুনের ব্যাপারে আমরা পার্সোনালি আরেকটা বিষয় জানতে পেরেছি যে পরবর্তীতে সে বিচারক আল মামুন তিনি তৎকালীন সময়, যেহেতু তারা সবাই আজ্ঞাবহ, তারা প্রজা ছিলেন, প্রভু ছিল শেখ হাসিনা, আওয়ামী রেজিম, সো তাদের পক্ষে তথা শেখ হাসিনা তাকে নিজে এই রায়ের ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছেন যে আসলে রায়টা কোন ক্যাটাগরির রায় হবে। এবং পরবর্তীতে তাকে যখন ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হয়, তাকে সম্ভবত 10 থেকে 15 মিনিটের মধ্যে তার রায় করে তাকে ফাঁসির দণ্ডাদেশ দেয়, এবং রায়ের পর্যবেক্ষণও ইনস্ট্যান্টলি প্রদান করা হয় না, বলা হয়েছে রায়ের পর্যবেক্ষণ আমরা পরে জানাবো। সো ওভারঅল এই সমস্ত বিষয়ের মাধ্যমে বিষয়গুলো সুস্পষ্ট প্রমাণিত হয় যে আসলে কোন রকমের প্রমাণ, কোন রকমের সাক্ষ্য ছাড়া আসলে একটা নিরপরাধ মানুষকে প্রথমে গ্রেফতার করা হয়, একটা খুব কমপ্লিকেটেড একটা কেস দেখিয়ে গ্রেফতার করা হয়, তাকে 16 বছর কারাগারে রাখা হয় অন্যায়ভাবে, কোন রকমের সুস্পষ্ট প্রমাণ ছাড়া। এবং এর পরবর্তীতে 16 বছর কারাগারে রাখার পর 2022 সালে তাকে ফাঁসির রায় শোনানো হয়। এখন এই পর্যন্ত ওভারঅল সে প্রায় 20 বছর ধরে সে কারাগারে আছে, এবং সে ফাঁসির রায় নিয়ে সে মৃত্যুর দিন গুনতেছে। এবং এই অবস্থাতে আমরা ভালোভাবেই জানি ইলিয়াস ভাই যে আসলে মূলত এই সমস্ত মামলাগুলোর ক্ষেত্রে বিশেষ করে গ্রাম্য পরিবেশে সমাজ যে লোক যারা থাকে, তারা মূলত এই সমস্ত পরিবারগুলোকে এক্সক্লুড করে, তারা তাদেরকে একঘরে করে দেয়, তারা তাদেরকে ডাউন প্লে করে, যে আসলে এই সমস্ত ব্যক্তিদেরকে তারা একটু ভিন্ন চোখে দেখে। সো তাদের ক্ষেত্রে বিষয়টা ব্যতিক্রম হয় না। তাদের ক্ষেত্রে, তার পরিবারের ক্ষেত্রে, তার গ্রেফতারের পরপরই আমার দাদি শাশুড়ি তথা আমার শ্বশুরের আম্মা, তিনি এই শোক না শুনতে পারে তিনি স্ট্রোক করেন এবং তিনি মারা যান, ইন্তেকাল করেন। এবং তার পরবর্তীতে তার বাবা তথা আমার দাদা শ্বশুর এই মামলা তিনি দীর্ঘদিন তার জমি জামা সম্পত্তি সবকিছু বিক্রি করে সর্বোচ্চ চেষ্টা করে এই মামলা
তিনি লড়েছেন, টাকা পয়সা প্রদান করেছেন, বিভিন্নভাবে চেষ্টা করেছেন, প্রায় 13, 14, 15 বছর ধরে কোনো কাজ হয়নি। এবং এই মামলা সপক্ষে যে সমস্ত উকিলরা ছিলেন, এই উকিলদেরকে পর্যন্ত গোয়েন্দা সংস্থার লোকজন এসে তাদেরকে খুঁজতো এবং তাদেরকে বলতো যে এই মামলা কে লড়ছে, এই মামলা লড়ার কোনো সুযোগ নেই, কেউ লড়তে পারবে না। এবং এই সাক্ষ্য প্রমাণ এখন আমাদের কাছে আছে যে উকিলরা আসলে এই সমস্ত অত্যাচারের, জুলুমের ভুক্তভোগী, আওয়ামী রেজিমের জুলুমের ভুক্তভোগী, এই মামলা লড়ার কারণে তারা এখনো আছেন, হাইকোর্টে আছেন, জজ কোর্টে আছেন, তারা এখনো যে কোনো মুহূর্তে এই ব্যাপারে মুখ খোলার জন্য প্রস্তুত আছে। এবং আমার দাদা শ্বশুর শেষ পর্যায়ে গত 4 মাস আগে ডিসেম্বরের 25 সালের ডিসেম্বরে তিনি ইন্তেকাল করেন। এবং এমন একটা অবস্থা এই মুহূর্তে আমার শ্বশুর জানতেন না যে তার বাবা ইন্তেকাল করেছে। তিনি হয়তো কয়েকদিন পর জানতে পেরেছেন এই বিষয়ে যে তার বাবা ইন্তেকাল করেছেন, তার বাবা দুনিয়াতে নাই, যখন তিনি জানতে চেয়েছেন যে আমার বাবার ফিজিক্যাল কন্ডিশন কেমন। তো এই অবস্থাতে একটা মানুষ নিরপরাধ অবস্থায় প্রায় 20 বছর কারাগারে ফাঁসির রায় শুনেছেন এবং তার পারিবারিক অবস্থা এরকম, তার পরিবার পরিপূর্ণভাবে ভঙ্গুর একটা অবস্থায় এখন পর্যন্ত জীবনযাপন করতেছেন। এই ক্ষেত্রে আমাদের পক্ষে সমস্ত কিছু থাকা সত্ত্বেও আসলে আমরা আমাদের যে ন্যায় বিচার, আমাদের ন্যায় বিচার আমরা পাচ্ছি না এবং পাইনি। এবং এখন পর্যন্ত এই মামলা জজ কোর্ট থেকে রায়ের পর আমরা হাইকোর্টে গিয়েছি, হাইকোর্টে মামলা আমরা পুনরায় মামলার বিরুদ্ধে আমরা আপিল করেছি, রায়ের বিরুদ্ধে আপিল করেছি। এবং যেহেতু একটা মামলা সরকার যেই কখনো ডক্টর ইউনূস সরকারের সময় আসিফ নজরুল বা কারোর সাথে দেখা করার কোনো সুযোগ পেয়েছিলেন? ইউনূস সরকারের সময় আসিফ নজরুল সাহেবের সাথে দেখা করার জন্য চেষ্টা করা হয়েছে, বাদবাকি আমরা সফল হইনি, তার সাথে দেখা করার কিছু সফল হয়নি। যেহেতু তিনি আসলে ভিন্ন রকমের যারা একটু এলিট সোসাইটির আছেন তাদের সাথে আসলে তার বন্ডিংটা এরকম, আসলে আমরা যারা একটু ভিন্ন ক্লাসের থেকে বিলং করি আসলে আমাদেরকে তাদের আর ওই পরিমাণের প্রায়োরিটি দেওয়ার সময় নেই আর কি। এই কারণে আমরা তাদের সাথে কাছে যেতে পারি। আমাদের অফিস হয়ে গেলে যাই পাইতেন নাকি অ্যাপয়েন্টমেন্ট একটা। যাই হোক, আমরা আকরাম হোসেনের কাছে যাই। ওনার ভাই আমির হোসেন এই পুরো শেখ হাসিনার সময়টা একদম আজকে 16 বছর তিনি জেলে আছেন। আকরাম ভাই, আপনি আনমিউট করে আপনার ভাইয়ের বিষয়ে আমাদের সাথে আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন না? আপনার মাধ্যমে আমরা আমাদের ব্যাপারটা জানতে পারছি। অ্যাকচুয়ালি আমরা খুবই মানে আমাদের ফ্যামিলিটা খুবই আমরা এই মানে নিম্নবিত্ত আর কি আমরা। তো আমার ভাই বেকারি কাজ করতো, তো উনি ওনার ওয়াইফ নিয়ে থাকতে নারায়ণগঞ্জে আর কি। নারায়ণগঞ্জে পুলিশ ওনাকে অ্যারেস্ট করে। আপনার ফোনটা কি এক জায়গায় রাখা অ্যারেস্ট যায় করার পর না? রেখে কথা বলা যায় না? হ্যাঁ, perfect. এই নারায়ণগঞ্জে ওনাকে অ্যারেস্ট করার পরই ওনার নামে এই মানে পুলিশ ওনার নামে কিছু নাই, ওনার সাথে কিছু পায় না, কিছু নাই। এই জন্য ওনাকে অ্যারেস্ট রাখার জন্য ওনার নামে 5টা মামলা দেয় এবং তার সবই নারায়ণগঞ্জে সিদ্ধশ্রী মামলা আশেপাশে নারায়ণগঞ্জে মামলা দেয়। দেওয়ার পর এটা পুলিশ ইনকোয়ারি করে ওনার নামে কোনো কিছু পায়নি। না পাওয়াটা মানে হঠাৎ করে শুনে তার নামে মামলা বরিশাল। আমার ভাই বরিশালের মামলা ওনাকে গ্রেপ্তার দেখালে, বরিশালের মামলা ওরা গ্রেপ্তার দেখাইছে। ওরা নিয়ে গেছে ওখানে, মামলা ওখানে হাজিরা দেখাইছে ওই কোর্টে। ওরা গিয়ে শুনে যে ওখানে এক লোক মারা হত্যা মামলা হয়েছে, ওই মামলায় উনি আসামি ওনারা দেখাইছে মামলাতে। আবু যে মামলায় যারা আসামি বলছে যে আমার ভাই আসামি ভাই, আমার ভাই বলছে আমি কখনো নারায়ণগঞ্জ ছিলাম, কখনো আমি ঢাকার বাইরে বা বরিশাল এলাকায় জালকাঠি এলাকায় কখনো যাইনি। আমরা এর বুঝাইতে বলছে অনেক আমাদের উকিল বলছে যে আমরা কখনো এই এলাকা ছিলামই না। এবং ওই এলাকায় যারা সাক্ষী দিচ্ছে মানে এই মামলা যারা সাক্ষী ছিল এরা বলছে যে আমরা তো এই লোককে কখনো দেখিনি। তারপর মামলা করছে মূলত পুলিশ। আমরা যাদের লোক মারা গেছে তাদেরকেও আমরা জিজ্ঞেস করলাম, আমি নিজেও ব্যক্তিগত জিজ্ঞেস ভাই আপনি তো আমার ভাই তো কখন বলতে আসেনি, আপনি তার কিভাবে মামলা জড়াইছেন? উনি বলছে আমার ভাইয়ের বিরুদ্ধে তো আমরা মামলা দিইনি, আপনার ভাইকে আমরা চিনি না, কিন্তু পুলিশ যদি মামলা দেয় প্রমাণ করতে পারে তা আমরা কি করবো? তারপর এই মামলা জালকাঠি অনেকদিন চললো, চলার পরে এই জালকাঠির সাক্ষ্য না থাকাতে এরা বরিশাল পাঠাইল মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে। দ্রুত বিচার ট্রাইব্যুনালে আমরা সবাই অ্যাড হলাম। দ্রুত বিচার ট্রাইব্যুনালে সব সাক্ষী 55 জন সাক্ষী আদালত হাজির করলো ওখানে। দ্রুত বিচার 3 মাসের মধ্যে বিচারটা শেষ করতে হবে। তো দ্রুত বিচারে সাক্ষীরা কেউ বলে না জামির হোসেন আমরা চিনি। না, আপনি জি বলেন। দ্রুত বিচারে তারপর উনি 55 সাক্ষী সাক্ষ্য প্রদান করছে, কোন সাক্ষী ভাইয়ের বিরুদ্ধে কোনো বলে না যে হ্যাঁ আপনাকে চিনি বা এলাকায় দেখছি। তারপর পুলিশ সাক্ষী বলছে না এরকম কোনো কথাই নাই। না থাকলে দ্রুত বিচার করলে উনি কি রায় দিবে, উনি আর রাখতে পারেনি। উনি আবার একটা 3 মাস আমি কাউকে আমি সাক্ষী করতে পারিনি, উনি আবার পাঠাইলো আপনার জালকাঠিতে। জালকাঠিতে এখন যাদের এই লোক মানে যারা আছে এদের প্রভাব বেশি, এবং আমরা ওখানে এত দূর ঢাকা থেকে এত দূর গিয়ে তাদের সাথে কথা বলতে পারি না, এবং কখন রায় হতো আবহাওয়া বলতে পারি না। এর মধ্যে 2015 সালে মানে এতদিন পরে 15 সালে ওনারা রায় দিয়েছে, ফাঁসি রায় দিয়েছে। আমরা সরকার ওই রায় হয়ে গেছে ফাঁসি রায়। আমরা অনেক দৌড়ি করে ওখানে মামলা নিয়ে আসলাম, নিয়ে আমরা হাইকোর্টে আপিল করলাম। হাইকোর্টে আপিলের সময় আমরা শুনি যে মামলা একটা মুক্তা কাছে একটা মামলাতে 2 জন আসামি সাক্ষী দিচ্ছে যে হ্যাঁ এই মামলা তারা হত্যায় জড়িত। পুলিশ তাই সেই কাগজ উঠে আনছে, দেখাইছি আমরা এই মামলা তো মুক্তা কাছে স্বীকার দিচ্ছে যে এই মামলা তারা জড়িত। আমার বাকি কিভাবে ফাঁসিয়েছেন এখানে, কিন্তু তারা এই বিষয়ে হাইকোর্ট আমাদের হাইকোর্টে আপিল করছি, আমাদের কোনো কথা আমলে নেন। এবং আমাদের উকিল যেভাবে কথা বুঝছেন করছে তার কোনো কথাই আগে শোনেনি। এবং ভাইয়ের নামে আমার ভাই 164 নাই ওনার নামে, যে ওনার যে উনি নিজে স্বীকৃতি দিব 164 উনি 164 হাতেন ওনার নামে নাই। তাই আমরা কথা বললাম ওখানে আমরা এই হাইকোর্টে আপিল করার পর, কিন্তু ওনার আগের কোর্টে পছন্দ লাগছে। এবং আমার ভাই এখন 16-17 বছর ধরে আছে, এখন জেলখানে আছে কাশিমপুর কারাগারে।
এবং উনি অবস্থা খুবই খারাপ এবং আমার ভাই ভাবির অবস্থা মানে আর্থিক অবস্থা খারাপ চলা খুব কষ্ট করে এবং ভাই এই প্রচুর সময় কম পাই এবং আমি আমার ফ্যামিলি আছে আমি চলি তাদের মোটামুটি দেখার চেষ্টা করি দেখার জন্য ফ্যামিলি চলতে যে কষ্ট এটা তো তারা ওগুলো করতেছে আমার ভাই খুব আশা আমি তো হতাম ছিলামই না আমি অথবা আমার ফাঁসি নেই মিঠা মামলা দিয়ে আমার ফাঁসি হয়ে গেছে আমার ভাই খুব কষ্ট আছে এবং আমি যত হয় আমরা চেষ্টা করতেছি হ্যাঁ ভাই আপনার মাধ্যমে যে আমার ভালো একটা জাল হয় আমরা চাচ্ছি যে কিছু করে দিন আমাদের তিনি দেখেন অনেক মানুষজন আছে আমরা এই গেল 15 বছর জি ভাই ভাই আপনারা আমি যে কথা না বলেন সে আমি আনমিউট করেন না, হ্যাঁ প্লিজ, তাহলে অডিওটা ঠিক থাকবে। তো গেল 15 বছর যে মানুষগুলো আটক আছে এরকমই আমার এখানে তো আজকে 4-5 জন আছে, এরকম কয়েক শত মানুষ এখনো পর্যন্ত আছে। আর এই 1.5 বছরে তো কিছু মানুষ বের হয়েছে, সব মিলে কয়েক হাজার পরিবারের যে নির্মম কষ্ট যন্ত্রণা এই আওয়ামী লীগ সরকারের কারণে হয়েছিল সেটা এরা বলে নাই। এই 15 বছরে কেউ বলে নাই। এখন আওয়ামী লীগের একজনের হাত করা পরে তারপরে প্যারোলে মুক্তি পেলে তারা নেই হয়। আরে হাত করা 82 বছর মানুষকে আমরা দেখেছি যে পায়ের মধ্যে হাত করা, হাতের মধ্যে হাত করা, ডান্ডা বেরি পরানো অবস্থায় লাশের বাসায় নিয়ে এসছে লাশ, সেই লাশের শরীরের ভেতরে সেই ডান্ডা বেরি পরানো, এগুলো বাংলাদেশে দেখেছি আমরা। সেই আওয়ামী লীগের লোকজনের ব্যাপারে এখন অনেকেই করে। যাই হোক, আমরা আরেকজনের কাছে যাই। আমাদের তার ভাই হচ্ছে আপনার 9 বছর বয়সে তাকে ধরা হয়েছিল। তো 9 বছর থেকে একজন শিশুকে, 9 বছর একটা শিশুকে আপনার কত মামলায় জড়ানো যায় সেটা আওয়ামী লীগ সরকার আমাদেরকে দেখিয়ে দিয়ে গিয়েছেন। 12টা মামলা ছিল তার বিরুদ্ধে, এখনো পর্যন্ত জেলে আছে। তাকে ইউনূস সরকার, আসিফ নজরুলের সরকার তাদেরকে ছেড়ে যায়নি। আসিফ নজরুল এখন মাঝে মধ্যে বয়ান দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে জীবনী লিখবেন, তিনি খুব ভালো কাজ করে গিয়েছেন। এসে ওই যা কাজ করে গেছেন সব আওয়ামী লীগের জন্য, ইন্ডিয়ার জন্য, প্রথম আলোর জন্য করে গিয়েছেন। ও দায়িত্ব নেওয়ার সাথে সাথে প্রথম আলো সাংবাদিক রুবিনা জামিন করিয়েছে, ওই জায়গায় বসে রুবিনা জামিন করিয়েছে। এরপর থেকে প্রথম আলোর নির্দেশনা ছাড়া কোনো কিছু শেয়ার করেনি। যাই হোক, আমাদের সাথে 9 বছরের সেই শিশু সাইফুল ইসলাম, তার ভাই আছে রবিন। রবিন ভাই, আপনি বলবেন যে আপনার ভাইয়ের কি হয়েছিল, কিভাবে ধরলো, কেন ধরলো, কোন মামলায় আছেন? আসসালামু আলাইকুম। ভাইয়ার যখন বয়স ছিল অল্প তখন ভাইকে মিথ্যা মামলা দেওয়া হয়, প্রায় 12টা মামলা। 2007 সালে আপনি ডিসেম্বর 15 তারিখে ভাইকে ধরে, তো জালের সরকারের মাধ্যমে যে মামলাগুলো দেয় সেটি 12টা মামলার ভাইয়ের মাধ্যমে দেওয়া হয়। তৎকালীন সরকার থাকতে তখন 3টা মামলা খাওয়া দেওয়া হয় ভাইকে। আর বাকি তখন আপনার বয়স কত ছিল? আমার বয়স তখন 3 থেকে 4 বছর ছিল। আচ্ছা, আপনার বড় 4 বছর, আমি 4 বছর ছিলাম তখন। তখন আমি এই বিষয়টা তেমন একটা মানে মাথায় ছিল না যে ভাইকে ধরছে হয়তো কোনো কিছু, তখন বিষয়টা তো বুঝতাম না। বাসায় আম্মু ভাই বোন ওরা কান্নাকাটি করছে, তখন বুঝতে পারছি যে হয়তো কোনো একটা বড় মেজর সমস্যা হয়েছে, কিন্তু তখন বিষয়টা তো ভাবে নিতাম না। যখন দিন দিন যায়, যখন বড় হই, আস্তে আস্তে বুঝতে পারি যে কি হইতেছে আমাদের ফ্যামিলি। তো ঘরের বড় ছেলে, উনি 5-এ বৃত্তি পাইছে, ভাই আবার বৃত্তি পাইছে, 10 বৃত্তি পাইছে। তো একটা ট্যালেন্টেড ছাত্র হঠাৎ করে ধরা পড়লো, কোনো চাকরি নাই, কিছু নাই, 12টা মামলা একদিনে, তাকে 12টা মামলা দেওয়া হয় একই দিনে। 12টা মামলা 12টা জায়গায় দেওয়া হয়। তো একটা মানুষের একই দিনে 12টা মামলা যে দেওয়া হয়, কোন ভিত্তিতে দেওয়া হয় আমি সেটাই বুঝি না। তারপরে এই কিশোর বয়সে সে মামলাকে আবার ফাঁসি রায় দেওয়া হয় একটা। তো একটা কিশোর ছেলেকে যে ফাঁসি রায় দেয়, এরা কোন মানে আইনে লেখা আছে তাও আমি জানি না। যে আমাদের সরকার দিয়ে গেল, বা আমাদের সরকার এখন পরিচালক ছিল 20 বছর ধরে সাজা কাটতেছে, কি জন্য সাজা কাটতেছে তাও আমার জানা মতে জানা নেই। তো আমাদের দেশের যে একটা অবস্থা চলতেছে এই হিসাবে আমি মানে কি বলবো বুঝিয়ে বলতে পারতেছি না। মানে 12টা মামলা একটা মানুষকে কিভাবে দেওয়া হয়। রবিন ভাই, আপনারা আগের সরকারের কাছে কি মানে কোনো আবেদন কিংবা তাদের কারোর সাথে দেখা করার চেষ্টা করেছিলেন? আমরা যে উকিলের মাধ্যমে কথা বলছিলাম, বাট তেমন কোনো ফল পাইনি আমরা। আর সরকারের মাধ্যমে কোনো উকিল দেওয়া হয়নি আমাদের। ফ্যামিলির অবস্থা অনুযায়ী তখন যে অবস্থা ছিল আমাদের ফ্যামিলি, একটা উকিল যে কাজ করবো, একটা উকিলকে যে খরচ দিতে পারবে তেমন অবস্থা আমাদের ফ্যামিলি ছিল না। তো সরকার থেকে আমি যতটুকু জানি, আমি যতটুকু জ্ঞান বুদ্ধি এখন হয়েছে, সরকার তরফ থেকে কৃষককে উকিল দেওয়া হয়, সে কোনো সুযোগ সুবিধা আমরা পাইনি। তো আমার ভাইয়েরটা তখন তার 9 বছরে যতটুকু পারছে সে নিজে করছে। তো আস্তে ধীরে যখন সময় যত বাড়ে ভাইয়ের সাজা বাড়তে থাকে। তো এইগুলা নিয়ে এখন পর্যন্ত ভাইয়ের সাজা কাটতেছে। তো এখন পর্যন্ত কোনো রায়ের কোনো সিকিউরিটি হয়নি। জি, আমাদের সাথে আব্দুল্লাহ মুস্তাফিজ আছেন। আব্দুল্লাহ মুস্তাফিজের ভাই আব্দুল্লাহ মাইমুন, তিনি 2019 সাল থেকে জেলে আছেন। মুস্তাফিজ ভাই, আপনার ভাইয়ের কি হয়েছিল বলবেন একটু? আমার ভাই আব্দুল্লাহ মাইমুন তখন 2018 সালে সদ্য বিবাহ করেছে। আমার 2018 সালের দিকে লন্ডন প্রবাসী তার শ্বশুর শাশুড়ি লন্ডনে থাকেন। ওরা বিবাহের পর ওনারা লন্ডন চলে যান। কিছুদিন পর 6 মাস পর 7 মাস পর আবার আসেন। আর এই তখন আমার ছোট ভাই আব্দুল্লাহ মাইমুন তার স্ত্রীকে নিয়ে, ওয়াইফকে নিয়ে আমাদের নানার বাড়ি সিলেট থেকে মৌলভীবাজার প্রাইভেট কার জায়গায় যাওয়ার সময়, তখন এই সিএনজি পাম্প থেকে গ্যাস নেওয়ার সময় রাত 10:30টার দিকে নবীগঞ্জ থানার অন্তর্গত ঢাকা সিলেট মহাসড়কের একটি পাম্প থেকে গাড়ি নিয়ে বের হওয়ার সময় তখন একটি হাইয়েস, কালো হাইয়েস তাদেরকে গতিরোধ করে এবং গাড়ি থামিয়ে তাদেরকে প্রয়োজন অস্ত্রধারী ব্যক্তি নামে। এরা ছিল 2019 সালে 5 মার্চ রাতে। তখন এই যারা হামলাকারী তারা তাদের হাতে অস্ত্র ছিল এবং তারা গাড়িতে ভাঙচুর হামলা করে তাদেরকে তুলে নেওয়ার চেষ্টা করে। তখন কিছু লোক এগিয়ে আসে তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই ওই হামলাকারীরা নিজেদেরকে রেবেল লুক পরিচয় দেয় যে আমরা রেবেল লুক।
তখন আর এই স্থানীয় মানুষরা বয়ে এগিয়ে আসেনি। এইভাবে থাকে এবং তার ড্রাইভার আব্দুর রহিম ড্রাইভারের বাড়ি ছিল এই মৌলিবাজারেই, যে আমাদের নানাবাড়ি যে গ্রাম, এই গ্রামের পার্শ্ববর্তী বাড়ি প্রতিবেশী ছিল। তাকে আব্দুল্লাহ মামুনকে তুলে নিয়ে যায়। তারপর আমরা নবীগঞ্জ থানায় দৌড়াদৌড়ি করি, তারা আমাদেরকে আশ্বাস দিয়ে সময় দেয়, 2 দিন 3 দিন সময় দেওয়ার জন্য বলে, কিন্তু আমার কোনো মামলা বা জিডি নিতে চায় না। এবার আমাদেরকে 4-5 বার প্রায় 1 সপ্তাহের বেশি, মানে 2 সপ্তাহের মধ্যে আমাদের বুঝিয়ে ফেলে। তখন আমরা নিরাশ হয়ে যাই, তখন আমরা সংবাদ সম্মেলন করি, সিলেট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করি এবং সিলেটের ডিসি ডিস্ট্রিক্ট জেলা প্রশাসক ওনার কাছে আমরা আমাদের আবেদন করি। এইভাবে প্রায় 4 মাস 10 দিন চলে যাওয়ার পর হঠাৎ করে তাকে শুনতে পাই তাকে সে বগুড়া কারাগারে আছে, তাকে বগুড়া জিএমবি একটি মামলায় তাকে গোপন আস্তানা থেকে গ্রেপ্তার করে নাকি তাকে দেওয়া হয়েছে। অথচ এই আব্দুল্লাহ মামুন কখনো বগুড়ায় যায়নি। তখন সে ঢাকা নারায়ণগঞ্জ কারিমিয়া মাদ্রাসায় শিক্ষকতা করতো এবং তখন তার বাড়িতে ছুটিতে এসেছিল। আর এই ছুটিতে টাকা অবস্থায় এই তারা গুম করে বা অপহরণ করে নিয়ে যায়। তো এইভাবে প্রায় সব মিলে 4 মাস 10 দিন গুম থাকার পর আমরা তৎক্ষণাৎ বগুড়া চলে যাই, তার সাথে দেখা সাক্ষাৎ করি এবং এই মামলাগুলো প্রায় জামিন হতে প্রায় 2020 সালের ডিসেম্বরে জামিন হয় হাইকোর্ট থেকে। 3টা মামলা হাইকোর্ট থেকে জামিন হয় এবং আব্দুল্লাহ মামুনের ড্রাইভার সহ 3 জনের জামিনে বের হয়। বের হবার পর তখন যেহেতু ছিল একজন অন্যায়ভাবে গ্রেপ্তার মজলুম হয়েছে, এই জন্য অন্যান্য যারা কারাবন্দী যারা ছিল তাদের প্রতি তার সহমর্মিতা ছিল। তার আরেকটি যে ছিল, সে যখন 2013 সালে শাপলা চত্বরে আন্দোলন হয়েছিল, তখন এই সিলেটের হেফাজতে ইসলামের দায়িত্বশীল দরগা জামিয়া কাসিমুল দরগা মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল, এই মাদ্রাসার মুক্তমি এবং শিক্ষক ছিলেন মাওলানা মুহিবুল্লাহ গাসবারি রহমতুল্লাহি আলাইহি এবং আব্দুল বাসিত কৈফুরী রহমতুল্লাহি আলাইহি। তাদের নেতৃত্বে তখন শাপলা চত্বর আন্দোলন অংশগ্রহণ করেছিল। সেখান থেকে আসার পর সে নিয়মিতভাবে একটু অনলাইনে লেখালেখি হতো এই হাসিনার অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, আস্তিত্বের বিরুদ্ধে। এটাই ছিল তার, আমরা মানে এটাই বুঝতে পারছি যে হয়তো এই কারণেই তাকে গুম করা হয়েছে। যাক, তাকে তো 2020 সালের ডিসেম্বরে আমরা থেকে হাইকোর্ট থেকে জামিনের আদেশ নিয়ে মুক্ত করতে সক্ষম হই। এরপর সে 1 বছর বাইরে থাকে। তখন কিন্তু এই আবু তোহা আদনান সহ আর অনেকেই ছিল, তখন মদিবুরিদ আন্দোলন হয়েছিল, হঠাৎ সে লেখালেখি করেছিল আবার এবং এটার বিরুদ্ধে সে বিভিন্ন সিলেটের বিভিন্ন মানববন্ধন ইত্যাদি হয়েছিল, তখন কিছু অংশগ্রহণ করেছিল। এই জামিন থাকা অবস্থায় সে শুনতে পায় যে তার বগুড়ার জামিনটা স্থগিত হয়েছে, আইনজীবীর মাধ্যমে শুনতে পায়। তখন সেই জামিন থেকে বাঁচার জন্য কিছু দৌড়াদৌড়ি করতেছিল, কি করা যায়। আর তখনই সে হঠাৎ করে 2022 সালের সেপ্টেম্বরের দিকে সে হঠাৎ নাই হয়ে যায়, আমরা কোনো পাচ্ছিলাম না। এরপর অবশ্যই আমরা তখন বেশ কিছু করতে পারি, আমরা তো বুঝতে পারছিলাম হয়তো এই বাহিনী আবার গুম করেছে। তারপর এভাবে আরো 1 বছর চলে যায় গুম থাকা অবস্থায়। তারপর হঠাৎ করে তাকে 2023 সালের সেপ্টেম্বর মাসে না মার্চের দিকে তাকে সিলেট এয়ারপোর্ট থানা থেকে র্যাব বাহিনী তাকে নাটক সাজিয়ে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়। এরপরই তাকে বিভিন্ন জেলায় রাঙ্গামাটি, একটি বান্দরবান, ঢাকা, গাজীপুর, সিলেটে এইভাবে একাধিক মামলা দিয়ে তাকে গ্রেফতার করা হয়। আমরা 5 আগস্ট পর্যন্ত কোনো মামলা, আমরা কোনো উকিল বা আইনজীবী আমরা পাইনি বা ধরিনি, বা কোনো উকিল এই ধরনের মামলা নিতে চায় না, আমরা এইভাবে অপেক্ষা করি চলে যায়। তারপর 5 আগস্টের পর থেকে আমরা মামলা জামিনের জন্য তৎপর হয়ে উঠি। এরপর আলহামদুলিল্লাহ ধীরে ধীরে এইভাবে 2025 সালের ডিসেম্বরে জামিন হয়, 18 ডিসেম্বর জামিন হয়। 11 ডিসেম্বর জামিন পাওয়ার পর আমরা এভাবে আরো কিছুদিন অপেক্ষা করি। তখন কারাগার থেকে বারবার টালবানা করা হয় যে কিছু কাগজপত্র আসতে বাকি আছে, উপরে ক্লিয়ারেন্স লাগবে, এগুলো করে প্রায় 1 মাস চলে যায়। তারপর 2026 জানুয়ারি শেষ থেকে আমাদেরকে সংবাদ দেওয়া হলো যে তার উপর একটি নতুন মামলা হয়েছে ফেনী জেলা, তাকে ফেনীতে নিয়ে যাওয়া হবে। একথা শোনার পর তার সাথে আমি আগের দিন দেখা করি এবং তাকে বলি যে তোমার উপর একটি মামলা আছে, তুমি জানো কি? সে বলে আমি তো জানি না, আমার উপর মামলা জানি না। আমি তো বললাম যে তো ফেনীতে নিয়ে যাবে, যে কোনো সময় জন্য দেখা হতে আসলাম। তবে ফেনীতে নিয়ে চলে যাওয়া হয়। তারপর হঠাৎ করে একজন পুলিশ ফোন দিয়ে বলে যে আমরা আব্দুল্লাহ মামুনকে ফেনী কারাগারে নিয়ে গেছিলাম, এই নামে একজন আছে, আসলে আব্দুল্লাহ মামুন নাই, এটা নামে ভুল হয়েছে, আমরা তাকে সিলেট নিয়ে আসছি। তো এটা জানার পর সাথে সাথে আমরা কারাগারে চলে আসি, আমি আমার আত্মীয়স্বজনকে বন্ধু বান্ধবকে সাথে নিয়ে কারাগারে চলে আসি। সেই একই কারবার, কারাগারে আসার পর তারা আবার সময় কাটায় যে এখন কাগজ ক্লিয়ার বাকি আছে, একটু অপেক্ষা করেন। এভাবে আমরা সারাদিন অপেক্ষা পর বিকালে আমাদেরকে বলা হয় যে তোমরা আপনারা এখন চলে যান, আগামীকাল সকাল 11টার দিকে চলে আসেন। আমরা সকাল 11টার দিকে চলে যাই। 11টার দিকে চলে যাওয়ার পর আমাদেরকে জানায় যে আসামিকে, আব্দুল্লাহ মামুনকে আরো যারা আসামি ছিল জামিনের, আজকে তারিখে তাদের সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। তো আমরা অবাক হলাম যে আমাদেরকে বলা 11টার সময়, এখন তোমরা সকাল 9টার সময় ছেড়ে দিয়েছো। তো আমরা তখন আমরা তৎক্ষণাৎ একটা লাইভ ভিডিও করি, যেটা এখন ফেসবুকে আছে এই কারাগারের সামনে থেকে। তখন তারা আমাদের কোনো তথ্য দিতে চায় না, যে আমরা বললাম যে তোমরা যে আব্দুল্লাহ মামুনকে কারাগার থেকে বের করে দিয়েছো এটা প্রমাণ অন্তকে আমাদেরকে দাও, কিন্তু কেউ প্রমাণ দিতে রাজি হয়নি। তারপর আমরা এইভাবে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করি, কিছু জানতে পারিনি। তারপর 2 দিন পরে আমরা শুনতে পারি তাকে 54 ধারায় গ্রেফতার করা হয়েছে। 54 ধারায় 26 জানুয়ারি 54 ধারায় গ্রেফতার করে এবং রিটেনশন দিয়ে তাকে আবার কারাগারে প্রেরণ করা হয়েছে। এইভাবে চলে যায় এবং বলা হলো যে আমাদেরকে আশ্বাস দেওয়া, আমাদের ঊর্ধ্বতন মহলের সাথে হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মাজার মসজিদের ইমাম সাহেব এবং একজন মুহাদ্দিস সাহেব, ওনাদের মাধ্যমে আমরা তখন ডিসি জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করি। ওনারা আশ্বাস দিলেন যে নির্বাচন পরে চলে দেওয়া হবে, নির্বাচনের পরিস্থিতির কারণে আপাতত এখন দেওয়া হবে না। আমরা নির্বাচন মতো অপেক্ষা করি। এই রমজান মাস চলে যায়। তারপরে এটা ডিটেনশনের মেয়াদ শেষ হয়ে যায় মার্চ মাসের 22 তারিখ, এই গত মাসে। তারপর 26 তারিখ আবার আমি একটা ডিসির সাথে সাক্ষাৎ করি। উনি আমাকে বললেন যে এটা দরখাস্ত দেওয়ার জন্য। দরখাস্ত দিলাম, দরখাস্ত দেওয়ার পর কোনো অগ্রগতি জানা যায়নি। তারপরে গত মাসে এপ্রিল মাসের 9 তারিখ থেকে কোর্টে আনা হয়। কোর্টে আনার পর আমরা উকিলের মাধ্যমে জামিন ধরি। এটা উকিল জামিন গ্রহণ করে, জামিন মঞ্জুর হয়। এরপর তাকে আবার ডিটেনশন পুলিশ, দক্ষিণ সুরমা থানার পুলিশ তাকে ডিটেনশন দাবি, আবার 30 দিনের ডিটেনশন দাবি করে। তৎকালীন সাথে এই জজ সাহেবের এই ডিটেনশন দাবিটা, দক্ষিণ সুরমা থানার পুলিশের দাবিটা প্রত্যাখ্যান করেন। তিনি বলেন যে একজন আসামি জামিনে পেয়েছে, সব মামলা থেকে হাইকোর্ট থেকে জামিন হয়েছে, তাকে 54 ধারায় গ্রেফতার করা হয়েছে, ডিটেনশন দেওয়া, সেটার মেয়াদ শেষ হয়েছে। তখন আবার ডিটেনশন, এটা কোনো আইনি ভিত্তি নেই, সুতরাং ডিটেনশন বাতিল, নতুন করে ডিটেনশন দেওয়া যাবে না
এবং তাকে জামিন দিতে হবে। এরপর আমি সামনে ছিলাম, তখন তার সাথে সাক্ষাৎ করা হয়। তখন আমরা তাকে আশ্বাস দিই, সে রোজা ছিল, বলেছিল যে ইনশাআল্লাহ, আমরা তাকে আশ্বাস দিয়েছিলাম যে আজকে ইনশাআল্লাহ বাড়িতে এসে ইফতার হবে। কিন্তু তখন কাগজপত্র যাওয়ায় দেরি হয়, আমরা শুক্রবার সকালে চলে যাই। শুক্রবার সকালে চলে যাওয়ার পর আমি একাই চলে যাই। এখন চলে যাওয়ার পর আমাকে সারাদিন বসিয়ে রেখে অপেক্ষা করে, প্রথমে বলা হয় যে অপেক্ষা করো, উপরে নির্দেশ বাকি রয়েছে, ক্লিয়ারেন্স বাকি হওয়ার পর তারপর দেওয়া হবে। কিন্তু বিকালের দিকে জানতে পারলাম যে তাকে আবার নতুন করে 60 দিন তথা 2 মাসের ডিটেনশন দেওয়া হয়েছে। তারপর মোট 10টি মামলা রয়েছে। প্রথমবার তাকে 2বার গুম করা, প্রথমবার গুম করা 4 মাস 10 দিন গুম করে রাখার পর মোট সব মিলে 2 বছর, বগুড়া 3টি মামলা দেওয়া হয়। এরপর তাকে আবার গুম করা হয়, আরো প্রায় 1-1.5 বছর গুম করে রাখার পর আরো প্রায় বর্তমানে আরো 6 বছর হয়ে গেছে। 2019 সাল থেকে বর্তমানে 2026 সাল 7 বছর, মাঝখানে 1 বছর জামিনে ছিল। এই 7 বছর 2বার গুম হয়েছে এবং 7 বছর ধরে জেলে আছে। এবং আমরা এটা মানে খুবই হতাশ যে প্রশাসনের পক্ষ থেকে মিথ্যা ডিটেনশন। জি, প্রিয় দর্শক, আসলে সবার গল্পগুলো এমনই। আমরা হয়তো কয়েকজনকে আপনাদেরকে আজকে শোনালাম, সামনে হয়তো আরো অনেকের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো। আমরা সবশেষ একজনের বক্তব্য শুনবো। আমাদের সাথে উপস্থিত আছেন শায়েখ আব্দুল্লাহ ইবনে নুরুল ইসলাম। নুরুল ইসলাম ভাইয়ের সাথে আপনাদের একটু পরিচয় দেন। উনি আসলে পর্দার আড়ালে থেকে কাজ করেন। উনি অনেক আলেমের মুক্তির ব্যাপারে কাজ করেছেন। আরেকজনের কথা না বললেই নয়, শায়েখ হারুন ইজার, তিনি তার অনেক পরিশ্রম, তার আর্থিকভাবে তিনি সহায়তা করেছেন। এরকম আরো অনেক মানুষ আছে। যাই হোক, তো নুরুল ইসলামের ব্যাপারে ওনাকে আজকে আমাদের সাথে আনার কারণ হচ্ছে, ওনার বিরুদ্ধে সম্প্রতি দুদক একটি নোটিশ পাঠিয়েছে। ওনার বিরুদ্ধে একটি অভিযোগ করা হয়েছে যে উনি আলেমদের মুক্তির কথা বলে তারপরে নাকি আলেমদের কাছ থেকে নাকি টাকা পয়সা নিয়েছেন। তো যদি বাংলাদেশের কোনো আলেম মুক্তি পেয়েছেন, তারপরে নুরুল ইসলাম সাহেব আপনাদের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে, এটা যদি জানেন, আমার একটু জানেন, আমি সবার আগে ওনার বিরুদ্ধে নিউজ করব। কত টাকা, কোন আলেম বের হওয়ার পরে, এরকম আলেম ছিল যে আলেম কাশিমপুর থেকে, কেরানীগঞ্জ থেকে বের হওয়ার পরে তাদের বাড়িতে যাওয়ার গাড়ি ভাড়াও ছিল না। আমরা জানি এগুলি। উকিলের টাকা দেওয়ার মতো পরিস্থিতি তাদের ছিল না। তাদের পরিবারের কেউই নাই, বাবা ছিল, মা ছিল, মারা গিয়েছে, এরকম আলেমও ছিল। তার নাই এখন কেউ, সে বিয়েও করেনি, অল্প বয়সে তাকে ধরে নিয়ে এসে সেই মানুষদের কাছ থেকে উনি নিয়েছেন। মাঝখানে একবার ডিজিএফআই ওনাকে নানানভাবে বিরক্ত করলো, কারণ সবাই জানতো যে এই মামলাগুলোর পেছনে উনি করছেন। ওনাকে মানে আমরা নিজেরাই ধরেন এই অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে এমন কোনো জায়গা নাই যে আমরা ঘোরাঘুরি করি নাই। এগুলো আমি ওনার সাথে সবগুলো ঘটনায় না থাকলে অনেকগুলো ঘটনায় আমি সম্পৃক্ত ছিলাম। আমি জানি বিষয়গুলো, যে নুরুল ইসলামকে, তাকে আজকে দুদকের অভিযোগপত্র দিয়ে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে। এটা দেশবাসীর কাছে জানায় রাখলাম, বিএনপি সরকারের কাছে জানায় রাখলাম বিষয়টা। আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে আপনারাও হাসিনার মতো ওইভাবে এই লোকগুলোকে আটকায় রাখেন, নুরুল ইসলামদের মতো আরো যারা আছে তাদেরকেও আটকায় রাখেন, আটকায় রেখে হাসিনা হন আপনারা। আমরা এটা দোয়া করি। তো যাই হোক, নুরুল ইসলাম ভাই, আপনার কাছ থেকে আমরা শুনবো যে কি পরিমাণে আলেম এখন পর্যন্ত জেলখানায় আছেন এবং তাদের মুক্তির ব্যাপারে আসলে এখন বর্তমান সরকারের কোনো উন্নতি আছে কিনা, মানে নতুন কোনো তথ্য আমাদেরকে জানাবেন কিনা। আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি সবসময় মাজলুমদের জন্য কাজ করেন। সাধারণত যারা জেল থেকে বের হয় তাদের থেকে যে পরিমাণ সাপোর্ট পাওয়া দরকার আমরা তা পাই না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা বর্তমান সরকার আসার পরে আমরা সরকারের 3জন ঊর্ধ্বতন মন্ত্রী, যারা পাওয়ারফুল মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, আইনমন্ত্রী মহোদয় এবং ধর্মমন্ত্রী, ওনাদের সাথে আমরা সাক্ষাৎ করেছি। তো ওনারা আমাদের আশ্বাস দিয়েছেন যে ওনারা সাহায্য করবেন। ওনারা যেহেতু নিজেরাই জেলের ভিতরে ছিলেন, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী জেলের ভিতরে ছিলেন, আর আইনমন্ত্রী নিজে এইসব মামলা উনি লড়েছেন, এবং আমরা যেসব আসামির জন্য এখন কাজ করতেছি এইসব আসামির অনেকেরই আইনমন্ত্রী নিজে ব্যক্তিগতভাবে ছিলেন। তো ওনারা আমাদের আশ্বাস দিয়েছেন যে এইসব ভুয়া মামলা থেকে তাদেরকে অব্যাহতি দিবেন। কিন্তু এই আশ্বাসের পরে আমরা দেখলাম যে আব্দুল্লাহ মাইমুন, যে লোকটা সিলেটের, সেই আব্দুল্লাহ মাইমুনকে সম্পূর্ণ মানে অন্যায়ভাবে তাকে আটক করা হয়েছে। এবং তাকে আটক করার পরে, এত কষ্ট করার পরে, জামিন দেওয়ার পরেও তাকে যে নতুন করে ডিটেনশন দিয়ে তাকে আটকানো, এটা আমাকে সত্যি হতাশ করেছে। আসলে সবসময় তো আমাদের কাছে সেই সক্ষমতা নাই যে আমরা যোগাযোগ করবো আইনমন্ত্রী মহোদয়কে, সবসময় ফোন দিয়ে যোগাযোগ করবো কেন তাকে আটকানো হয়েছে, বা স্বরাষ্ট্রমন্ত্রীকে সবসময় আমরা জিজ্ঞেস করতে পারি না যে কেন তাকে আটকানো হয়েছে, কার নির্দেশে কিভাবে আটকানো হয়েছে, সেগুলো আমরা বলতে পারি। এই ডিটেনশন কথাটা বুঝবে না, একটু বুঝাই বলেন যে মানে ডিটেনশন মানে হলো আটক করে রাখা হয়, এটা একটু বুঝাবেন সাধারণ মানুষ। 74 সালে শেখ মুজিবুর রহমান একটা আইন করেছেন, বিশেষ আইন, যে সরকার বা প্রশাসন যে কাউকে সন্দেহ হলে বিনা কারণে তাকে আটক করতে পারবে, কোনো মামলা ছাড়াই আটক করতে হবে, কোনো মামলা ছাড়া। তো ওই মামলায় আব্দুল্লাহ মাইমুন এবং আপনার এই আতাউর রহমান বিক্রমপুরীকে আটক করা হয়েছে। আতাউর রহমান বিক্রমপুরীকে যখন 60 দিনের ডিটেনশন প্রথম দেওয়া হয়, তো ওর বিরুদ্ধে আমরা হাইকোর্টে আপিল করি। আপিল করার পরে ওই ডিটেনশনটা সরকার বাতিল করে, ওই উচ্চ আদালত বাতিল করে। বাতিল করার পরে আবার নতুন করে তার নামে প্রথম আলোর একটা মামলা দেওয়া হয়। একটা মামলা দেওয়ার পরে সাথে সাথে আবার নতুন করে আবার ডিটেনশন দেওয়া হয়। তো এই যে একটা প্র্যাকটিস, ডিটেনশনের প্র্যাকটিস, 74 সনের আইনের যে প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা তো বর্তমান সরকার কার বুদ্ধিতে কেন করতেছে সেটা আমাদের বোধগম্য নয়। আমরা মানে রক্ষী বাহিনীকে এই সুযোগ করে দেওয়ার জন্য, যে রক্ষী বাহিনী যে কোনো কাউকে চাইলে আটক করতে পারবে। তো
তো সেই প্রেক্ষিতে করা হয়েছে, কারণ সেই রক্ষী বাহিনীর আইন হাসিনা চর্চা করেছে, এখন বিএনপিও করছে আর কি। তো আমি দেশবাসীকে আপনার মাধ্যমে একটু জানাতে চাই যে ডিজে ভাই এর আগেও আমাকে জিজ্ঞাসা করেছেন যে আমি কেন এইসব লোকদের জন্য লড়তেছি। এই যে ভাইটা সাইফুল ইসলাম, ওনার ভাই রবিন, এই ভাইয়ের ব্যাপারে ওনারা, এই রবিনরা বা ওনার বাবা একদম সাধারণ লোক, অশিক্ষিত লোক, ওরা কিন্তু মানে আইনজীবীর কাছে যে যাবে সেই সক্ষমতাটা তার কাছে ছিল না। এবং আমি যখন জানতে